বর্তমানে ট্রাভেল ব্যবসার কি ধরনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি? আপা আসলে আপনার লাইভ প্রোগ্রামে দীর্ঘদিন পরে এসেছি। প্রথম আপনার প্রোগ্রামের মাধ্যমে আপনার দর্শক যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কোভিড-19 ট্রাভেল ইন্ডাস্ট্রিকে হিট করেছে ব্যাডলি। আমরা প্রথম থেকে ধারণাই করতে পেরেছি না যে প্রতিটা রুটে ফ্লাইট যে বন্ধ হয়ে যাবে। স্বাভাবিক হিসেবে আমাদের ধারণা ছিল হয়তো একটা দুই ফ্লাইট বন্ধ হতে পারে, দুইটা ফ্লাইট বন্ধ হতে পারে, কমপ্লিটলি যে মনে করেন আর ফ্লাইটই যাবে না, এটা কিন্তু আমরা যারা ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী আমরা কল্পনাই করতে পারি নাই। যেহেতু এই ঘটনা ঘটার পর থেকে আমি বলতে পারি আমাদের মতো ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী আমরা বড় ধাক্কা খেয়েছি। ফ্লাইটে এখন অনেকেই আজ পর্যন্ত অনেকেই সাহসও করে না ফ্লাইটে নেওয়ার জন্য। তো বাংলাদেশের ক্ষেত্রে আমি অত্যন্ত বাংলাদেশ সরকারের সাহসী পদক্ষেপের জন্য আমরা সীমিত আকারে ফ্লাইটটা শুরু করেছিল। তো যেহেতু সীমিত আকারে শুরু করেছিল, ধীরে ধীরে আমাদের কাস্টমারকে আমরা বুঝাইবার চেষ্টা করতেছি যে ফ্লাইট যেহেতু শুরু হয়েছে আপনি ইমার্জেন্সি বেসিসে যেতে পারবেন। এখন কিন্তু বাংলাদেশ বিমানে সপ্তাহে একটা ফ্লাইট, যেখানে আগে ছিল লন্ডন থেকে 4টা ফ্লাইট এবং ম্যানচেস্টার থেকে ছিল আরো 3টা ফ্লাইট, টোটাল 7টা ফ্লাইটেও সামার মৌসুমে সিট পাওয়া যেত না। প্রায় 6 মাস আগ থেকে লোকজনের টিকিট নিয়ে নিত। এখন তার ব্যতিক্রম, এখন হচ্ছে টিকিট সিট অ্যাভেলেবল, সপ্তাহে একটা ফ্লাইট তবু সিট অ্যাভেলেবল, ফেয়ারটা হচ্ছে দ্বিগুণ। এটা কিন্তু আসলে আপনার প্রোগ্রামের মাধ্যমে আসলে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমরা অনুরোধ করতেছি। বাংলাদেশ বিমানের লন্ডনের রুটের ফ্লাইটটা অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় এত বেশি যেটা আমাদের প্রবাসীরা কিনতে পারতেছে না। নিশ্চয়ই দর্শকরা জানতে চাইবে যে সেটার কারণ কি, কারণ অন্যান্য এয়ারলাইন্সও তো একই সোশ্যাল ডিসটেন্সিং মেইনটেইন করছে। এখানে কম্পেয়ার যদি করি আমরা এমিরেট, টার্কিশ, কাতার, আদার এয়ারলাইন্সের সাথে, ঢাকার ফেয়ারটা হচ্ছে আপনি অনিহারে বলতে পারি ঢাকার ফেয়ার হচ্ছে, আমি আজকে যা সেল করিয়েছি এমিরেটের ফেয়ার হচ্ছে সর্বোচ্চ 1050 এই হাই সিজনে, ওয়ারেজ আমাদের ঢাকার ফেয়ার হচ্ছে বাংলাদেশ বিমানের 1300 প্লাস। এখানে যদি আপনি লক্ষ্য করে দেখেন প্রতিটা ফ্যামিলির 4 জন বা 3 জন যদি প্যাসেঞ্জার হয়, এখানে 3 থেকে 400 পাউন্ড যদি ইচ প্যাসেঞ্জারের টিকিটের ডিফারেন্স হয়। অতএব কাতার এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার হচ্ছে 740, টার্কিশ এয়ারলাইন্সের ফেয়ার হচ্ছে 690। মানে কম্পেয়ার করতে হলে অন্য এয়ারলাইন্সের সাথে বাংলাদেশ বিমানের যে ফেয়ারটা এত বেশি, তারা বলছে সেলফ ডিস্টেন্স বা এই মুহূর্তে এই ফেয়ারটা। তা বারবার আমরা ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনুরোধ করতেছি, সুন্দর করে ইমেল দিতেছি, পার্সও করার চেষ্টা করতেছি। কিছুদিন আগে তো আমরা বাংলাদেশ বিমানের আরেকটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম, যেখানে ঢাকা সিলেট ফ্লাইটটি বাতিল করা হয়েছিল। এটা আসলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের অ্যাঙ্গারটা ম্যানেজমেন্ট আমাদের বিষয়টা বুঝতে পেরেছে, মানে বুঝার পরে আসলে দীর্ঘদিনের যে মানে আমাদের যে অ্যাঙ্গারটা ছিল যে আমরা কেন সিলেট যেতে পারবো না, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে মাননীয় ফরেন মিনিস্টারের অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টা হ্যান্ডেলিং করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন এবং আমরা খুশি হয়েছি। সাথে সাথে ফ্লাইট হয়েছে। একটা আশার বাণী দিতে চাই, এই করোনা ভাইরাসের সময় আমাদের প্রবাসীরা কিন্তু সরাসরি সিলেট শুধু যেতে ইচ্ছুক না, ওরা ছিলেন সিলেট থেকে যেন লন্ডন আসতে পারে, মিনিমাম সপ্তাহে যেন একটা ফ্লাইটে আসতে পারে। ম্যানেজমেন্ট আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন আগামী 4th of অক্টোবর থেকে সরাসরি সিলেট থেকে লন্ডন আসতে পারবেন। দেখেন আজকের প্রোগ্রামের মাধ্যমে, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে, আপনার এই জনপ্রিয় এই প্রোগ্রামের মাধ্যমে আমি অনুরোধ করতেছি আমাদের টিকিটের ফেয়ারটা যেন রিজনেবল হতে হবে। এখন আবার নিশ্চয়ই এই ব্যাপারে আমরা নিশ্চয়ই আশা করব যে সরকার এই ব্যাপারে আরো মনোযোগী হবেন। কিন্তু এই আপনি যেটা বলছিলেন যে বিশেষ করে বাঙালি যে সমস্ত ট্রাভেল ব্যবসায়ী রয়েছে তাদের তো মেইন আমার মনে হয় টিকিট সেলিংটাই হয় ঢাকা বা বাংলাদেশ। তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন যে আপনাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য? আমি একদম নির্দ্বিধায় বলতে পারি আমাদের কিছু কিছু ট্রাভেল এজেন্ট এখনো সাহস করে খুলতেও সাহস পাচ্ছে না, যেহেতু প্যাসেঞ্জার আপনি তো বুঝছেন কোভিড-19 এর কারণে অনেক প্যাসেঞ্জার তার মাইন্ড চেঞ্জ করছে। অথবা 6 মাস আগে যারা টিকিট নিয়েছিল সামার হলিডে তার লাভওয়ানকে নিয়ে দেশে যাবে, তার আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, সে কিন্তু পুরোদমে তার মাইন্ড চেঞ্জ করে ফেলছে। এক্ষেত্রে ট্রাভেল ইন্ডাস্ট্রির বিশেষ করে আমরা যারা বাঙালি ট্রাভেল এজেন্ট, আমাদের ব্যবসা বলতে পারি গত মাসে আমরা 10,000-এর মতো ব্যবসা করেছি। গত সামারে আপনারা কত ব্যবসা করেছেন? আমরা আপা এজ এ ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী, আমি গত বছর বাংলাদেশ বিমানের আমরা মোর দেন 29 মিলিয়ন পাউন্ডের বিজনেস করেছি লন্ডন থেকে, ইউকে থেকে। ওয়ারেজ কম্পেয়ার করলে আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, আমরা বিএসপি যেটা প্রতি মাসে আমরা যে বিমানকে যে ফেয়ার প্রাইসটা দিই আর কি, আমাদের ব্যবসা এখন ধরে নিতে পারেন 10 ভাগের 1 ভাগ।
মানে এত বেশি ড্রপ হয়েছে। ধন্যবাদ। আমি এবারে যাচ্ছি একটু আমাদের মিঠু পাল, জেনারেল সেক্রেটারি অল ব্রিটিশ বাংলাদেশি কার্গো এজেন্ট। মিঠু ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বর্তমানে জানি যে আমাদের বাঙালিদের মানে দেশে যাওয়ার একটা প্রধান চ্যালেঞ্জ হয় সীমিত ওজন, এয়ারলাইন্সগুলো যে আমাদের সীমিত ওজন দেয়, কিন্তু সেক্ষেত্রে এই লাগেজ পাঠানোর বা কার্গো পাঠানোর সুবিধা থাকাতে আমরা কিন্তু মোটামুটি সেই চ্যালেঞ্জটা আমরা মানে অভ্যস্ত হয়ে গেছি যে কার্গো পাঠানোর সেই ইস্যুটির ক্ষেত্রে। তো আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে কার্গো পাঠানো মানে ডোমেস্টিক কার্গো পাঠানো সম্ভব হচ্ছে না, বিজনেস বা কমার্শিয়াল কার্গো পাঠানো যাচ্ছে। তো সেটা কেন বন্ধ করা হলো বা এখন সিচুয়েশনটা কি? ধন্যবাদ উর্মি আপা, আপনাকে এবং আপনার দর্শকদেরকে আমি আপনার মাধ্যমে আবারও স্মৃতিচারণ করতে চাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি সমবেদনা এবং সুখকে শান্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে আজকে আমি আমার এই আলাপচারিতা আপনার এই প্রিয় অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার দর্শক এবং আমি আমার কাস্টমারদেরকে বলতে চাচ্ছি, ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে ঠিক তার বিপরীত ঘটেছে কিন্তু কার্গো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আপনারা দেখুন, বিমানের 7টা ফ্লাইট ছিল, আপনার 6টা ফ্লাইট কমে গেছে, একটা ফ্লাইট যে শুধু যাচ্ছে এটা হচ্ছে এভরি সানডেতে। সো আমাদের 2016-এ আবারও বলবো আমরা যে 2016-এ যে লটা ছিল বাংলাদেশ গভর্নমেন্টের, আমরা যে কার্গো বিজনেসটা করি এটা হচ্ছে আনঅ্যাকম্পানিড ব্যাগেজ। সো যাত্রী যাবে, এক্সেস ব্যাগেজটা আমাদের মাধ্যমে ওনারা পাঠিয়ে দেবেন, এটাই। সো এটার উপর আবার নির্ভর করে আপনার কাস্টমারের রেশিও অনুযায়ী, প্যাসেঞ্জারের টিকেটের রেশিও অনুযায়ী, যেহেতু আপনার বিমানের প্যাসেঞ্জার কমে গেছে সেহেতু আমাদের কার্গোর ক্যাপাসিটিটাও কমে গেছে এবং আমরা সঠিক অর্থে বলা যাচ্ছে যে আমরা এই 2016 লোটাকে আমরা কমপ্লাই করতে পারতেছি না। সেই জন্য আমরা দেখেছেন যে আমাদের কার্গো ইন্ডাস্ট্রিটা পুরোপুরি বন্ধ। আর যারাই ট্রাভেল বিজনেস করে, আমরা যারা মেইন কার্গো এজেন্ট হিসেবে, বিমানের কার্গো এজেন্ট হিসেবে জড়িত আছি বাংলাদেশ এই জাতীয় পতাকাবাহী বিমানকে, সবাই কিন্তু আমরা বিমানকে সাপোর্ট করতেছি, বাংলাদেশকে সাপোর্ট করতেছি, ইউকে গভর্নমেন্টকে সাপোর্ট করতেছি। নট অনলি দিস, আমাদের 10,000 এমপ্লয়ি রয়েছে বাংলাদেশে এই কার্গো সেক্টরের সঙ্গে জড়িত। বিমানের কার্গো সেক্টর কমপ্লিটলি ব্রিটেন থেকে যে কার্গোটা যাচ্ছে কমপ্লিটলি একদম 10-এর পথে। সো আমরা যে জিনিসটা করেছি, আমরা লাস্ট উইকে একটা প্রেস কনফারেন্স করেছি, হয়তো আপনি জেনে থাকবেন, আমরা হাই কমিশনার বরাবরে আমরা স্মারকলিপি দিয়েছি। বর্তমানে কি কোনো কার্গোই যাচ্ছে না? বর্তমানে কার্গো যাচ্ছে, এটা কিন্তু সবসময়ই ছিল, এটা হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট, কমার্শিয়ালটা। আমাদের এক্সেস ব্যাগেজ যেগুলো, আমাদের মা বোনের যে চ্যারিটির কাপড়গুলা, যেমন আপনি আপনার ভাইকে একটা গিফট পাঠাবেন, সেটা সম্ভব হচ্ছে না বিকজ অফ হাউস হোল্ড গুডসের যে কমপ্লাই লো আনঅ্যাকম্পানিডের, সেই লোটা আমরা কমপ্লাই করতে পারতেছি না। সো আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে, আগে অন্যান্য এয়ারলাইনগুলোর মাধ্যমে তো আপনারা পাঠাতে পারতেন, সেগুলো এখন কেন অ্যাভেইল করা যাচ্ছে না? বিকজ অফ বাংলাদেশের গভর্নমেন্টের লো, ওই যে আনঅ্যাকম্পানিড যে ব্যাগেজ রুলস, আমরা যার মাধ্যমেই পাঠাই, আমরা কাতার, ইত্তেহাদ, হোয়াটএভার বিমান, আমরা যেহেতু বাংলাদেশ বিমানের সাথে জড়িত, আমরা বিমানকে নিয়েই বেশি ফোকাস করব। আমাদের 10 লক্ষ বাঙালি এদেশে সবাই আমরা বিমানেই ইউজ করি এবং আমরা বিমানকেই সাপোর্ট করতে চাই, জাতীয় পতাকাবাহী বিমান। সো এই লটা যখন আপনি কমপ্লাই করতে পারবেন না, আপনি কিন্তু হোয়াটএভার দ্য এয়ারওয়েজ ইজ নট ডিপেন্ডস অন এয়ারওয়েজ, ইজ ডিপেন্ডস অন বাংলাদেশের ল্যান্ড ল, যে কাস্টম যখন আপনার যাবে মালটা, কাস্টম এটা কোন লয়ের ভিত্তিতে আমাদের মালটা খালাস করাবে। সো যেহেতু আমরা এই লটা এখন কমপ্লাই করতে পারতেছি না বিকজ অফ প্যাসেঞ্জার সংকট, যখন আবার প্যাসেঞ্জার আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু আবার আমরা 2016 লটা কমপ্লাই করতে পারবো। সো আমরা সহজ শর্তে আমরা একটা বলেছি যে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের মিটিং হয়েছে আমাদের মাননীয় হাই কমিশনার মহোদয়ের সাথে, ওনাদেরকে বলেছি যে আমরা যদি রেমিটেন্স যোদ্ধারা এই করোনাকালীন সময়ে 1.2 বিলিয়ন, আপনি লক্ষ্য করবেন সমস্ত ওয়ার্ল্ড থেকে কিন্তু $18 বিলিয়ন আমরা বাংলাদেশের রিজার্ভে আমরা কন্ট্রিবিউশন করেছি এই করোনাকালীন সময়ে, শুধু ব্রিটেন থেকে 1.2 বিলিয়ন। সো আমরা যেহেতু রেমিটেন্স যোদ্ধা এবং বাংলাদেশের ইকোনমিতে আমরা একটা বিগ কন্ট্রিবিউশন, 36 বিলিয়ন যদি বাংলাদেশের রিজার্ভ হয়, তার মধ্যে 1.2 বিলিয়ন কিন্তু আমরা ব্রিটেন থেকে কন্ট্রিবিউশন করেছি। সো আমরা কেন কার্গোটা আমরা ছাড়তে পারবো না ওই রেমিটেন্সের আকারে? এই দেশ থেকে বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল স্মার্ট কার্ড করেছেন। সো আমরা বলেছি যে কিভাবে এটা সম্ভব, আমরা একটা সুরা বের করব, আমি জানাবো, অনেকগুলো আমার কাছে আপডেট আছে যেগুলো আমরা জানাবো এবং আমাদের আপনার দর্শককে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আশান্বিত করব যে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা আপনার কাছে। দর্শক, আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে এসেছি আলাপচারিতায়। আমাদের সঙ্গে আজকে আমরা বিলেতের ব্যবসা এবং করোনা পরিস্থিতিতে ব্যবসা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সে নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে কেটারিং ইন্ডাস্ট্রির পক্ষ থেকে রয়েছেন আবিদুর রহমান শিমু, তিনি প্রেসিডেন্ট ইউকে বাংলাদেশ কেটারিং অ্যাসোসিয়েশন,
আমার বাঁয়ে রয়েছেন, আমার ডানে রয়েছেন ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবার জন্য লুৎফুর রহমান সাঈদ, এবং আমার একেবারে ডানে রয়েছেন মিঠু পাল, তিনি জেনারেল সেক্রেটারি অল ব্রিটিশ বাংলাদেশি কার্গো এজেন্ট। বাংলাদেশের আরও একটি প্রচলিত ব্যবসা, জনপ্রিয় ব্যবসা কার্গো ব্যবসা নিয়ে কথা বলবার জন্য মিঠু ভাই রয়েছেন আমাদের সঙ্গে। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগ পর্যন্ত আমরা কার্গো ব্যবসার বিভিন্ন চ্যালেঞ্জের কথা শুনেছি। আমরা এবারে একটু আবিদুর রহমান শিমু আপনার কাছে আসতে চাচ্ছি, প্রেসিডেন্ট ইউকে বাংলাদেশ কেটারিং অ্যাসোসিয়েশন। সো Sorry, but actually, Caterers Association UK. Caterers Association UK. UK, ওকে, Sorry. প্রেসিডেন্ট Caterers Association UK। জি। সো আপনি কেটারিং ব্যবসা বা কেটারিং ইন্ডাস্ট্রির কি ধরনের চ্যালেঞ্জ আসবে মনে করছেন 1 সেপ্টেম্বর থেকে 30 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত আমরা কেটারিং বা রেস্টুরেন্ট ব্যবসায় মোটামুটি একটু প্রাণচাঞ্চল্য দেখেছিলাম এই ইট আউট হেল্প জি, আউট জি। স্কিমের কারণে, কিন্তু তারপরে 1 সেপ্টেম্বর থেকে এই ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন? ফার্স্টলি যে করোনা ভাইরাস যে লকডাউন থেকে আমরা যে ডেইলি লাইফ বা আমাদের রানিং দি বিজনেস দি ওয়ে উই আর সাপোজ টু রান, এটা তো সবই বিচ্ছিন্ন হয়ে গেছে। ওইটা থেকে আমাদের অনেক কিছু আমাদের ওইটা চেঞ্জ করতে হচ্ছে টু অ্যাডপ্ট টু দ্য নিউ নর্ম, যেটা এখন আমরা ফেস করতেছি। অবশ্যই গভর্নমেন্ট হেল্পড অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অবশ্যই হেল্প করার কারণটা হচ্ছে যে প্যান্ডামিকটা আমরা ফেস করছি, এটা ইটস এ সিচুয়েশন দ্যাট নেভার ফেসড। It's an unprecedented time that we are passing through. এর জন্যই গভর্নমেন্ট যে ফান্ডগুলো আমাদেরকে দি গ্রান্টস, দি লোন অথবা যে আপনার বাসায় বসে লোকজনকে ভাতা দিয়েছে, বিকজ উই হ্যাভ গোয়িং থ্রু সাম আনপ্রেসিডেন্টেড টাইম। এরপরেও অবশ্যই রেস্টুরেন্ট বা অন্য ব্যবসা যেগুলো আস্তে আস্তে জুলাই থেকে শুরু হয়েছে, আমরা রিসেন্টলি যেটা ইট আউট টু হেল্প আউট স্কিমটা ওয়াজ ভেরি সাকসেসফুল। বাট দিস ইজ এই ইয়েতে যেটা আমরা ফলো করেছি যে ট্রেন্ডটা, অ্যাকচুয়ালি দি কাস্টমার্স, আমাদের যে রেগুলার কাস্টমাররা, এটা আই থিঙ্ক ইস অ্যাবাউট 30 to 40%. The 60% customers that are unknown. You can ask any business owners, they are unknown. These are the people that আসছে because of that situation, what it is. But actually কালকে থেকে আমরা যেটা ফেস করবো, we'll see the actual scenario. এখনো আমাদের যে অ্যাকচুয়াল কাস্টমার যারা, আমাদের রেগুলার কাস্টমার যারা, তারা আদৌ আমাদের কাছে আসবে, কবে আসবে, we actually don't know, because obviously there are like us, আমরা এখানে 4 জন আছি, আমরা like maybe আমি বাইরে যাচ্ছি, আপনি যাচ্ছেন না, আমরা 2 ভাই যারা আছে ওনারা maybe they haven't gone out yet. So all depends on the confidence, how আমরা as a restaurateur ওই যে কনফিডেন্সটা কিভাবে আমাদের কাস্টমার কাছে পৌঁছতে পারি, that will be the main target. Absolutely, but at the same time যখন আপনাদের you are reducing the capacity, Sure. তাই না? সুতরাং আপনার রেস্টুরেন্টে যদি আগে আপনি in one go if you are able to feed 50 people, জি। now you will only be able to feed 20 people. So তাহলে 20 people এর জন্য how many workers do you actually need? Well, basically এটা 20 পিপলের জন্য, ওয়ার্কারদের ক্ষেত্রে আমাদের তো যারা ওয়ার্কারদের শিমু সঙ্গে, ভাই আপনাকে একটু থামাচ্ছি, আমাদের একজন দর্শকের সঙ্গে কথা বলে আপনার কাছে Sure. ফিরে আসছি। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম দর্শক, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন কিংবা মতামত বলুন। জি আমি এক্সপ্রেস কার্গো অলধাম থেকে বলতেছি, সুমন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনার প্রশ্ন কিংবা মতামত বলুন ভাই। জি 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 আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার যারা এখানে অতিথি উপস্থিত আছেন সবাইকে, মিঠু পাল সহ সাইদ ভাই সহ যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু একজন ব্যবসায়ী, আমার কার্গো ব্যবসার সাথে আমি জড়িত ম্যানচেস্টারে। আমি এই দীর্ঘদিন থেকে যে অল ব্রিটিশ বাংলাদেশি কার্গো এজেন্ট মিঠু পাল সহ যারা নেতৃবৃন্দ এখানে রয়েছে, তারা দীর্ঘদিন থেকে মানে সরকারকে আমরা চেষ্টা করছি আমাদের কার্গোটা যাতে পুনরায় থেকে চালু হয়। সেই সুমন ভাই, আপনার ব্যবসা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? এবং আমি সবচেয়ে বেশি সবাইকে জানাচ্ছি, আমরা প্রায় দীর্ঘ 5 মাস থেকে আমাদের সম্পূর্ণ কার্গো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমাদের কোনো ব্যবসা আমরা করতে পারছি না। আমি আপনার মাধ্যমে, আমার নেতৃবৃন্দের যারা শুনছেন তাদের মাধ্যমে সবাইকে আমি অনুরোধ করব, এবং সরকারের উচ্চ পর্যায়ে যারা নেতৃবৃন্দ আমাদের কথা শুনছেন
তাদের কাছে আমরা অনুরোধ করব যাতে অতি সত্বর আমাদের কার্গো ব্যবসাটা যাতে স্বাভাবিক নিয়মে যাতে সুমন ভাই চলে। আপনার কাছে একটু জানতে চাইবো আপনার প্রতিষ্ঠানে কজন কর্মচারী রয়েছেন? আমার প্রতিষ্ঠানে টোটাল রয়েছেন 7 জন আছেন। তাহলে এই যে 5 মাস ধরে আপনার ব্যবসা বন্ধ, এই আপনার ব্যবসা যদি মানে কোনো কারণে আরো ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে এই আপনার যারা আপনার কর্মচারী রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে এবং আপনার ব্যবসার ভবিষ্যৎ কি হবে? জি জি, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের টোটালি, হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি। জি জি, টোটালি আপা আমার এখন বর্তমানে যারা আমার স্টাফ আছেন বা আগে যারা ছিলেন তাদেরকে কাউকেই আমি এখন চাকরি দিতে পারতেছি না, তারা পুরোপুরি তারা বেকার। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের এই ব্যবসাটা আমাদের বন্ধ করতে হবে। কিন্তু আমরা দীর্ঘদিন থেকে এই ব্যবসার সাথে জড়িত, এই ব্যবসার সাথে আমাদের বাংলাদেশের একটা সেতু বন্ধন নিশ্চয়ই সুমন ভাই আপনাকে থামাচ্ছি, কারণ আমরা অবশ্যই আমরাও চাই না যে এই ব্যবসাটি যেটা এত ফ্লারিশড হয়েছিল সেই ব্যবসাটি বন্ধ হয়ে যাক, এবং আমরা আশা করি যে এই ইউকে অল ব্রিটিশ বাংলাদেশি কার্গো এজেন্ট এই প্রতিষ্ঠানটির মাধ্যমে বা এই সংগঠনটির মাধ্যমে এই আন্দোলন আরো জোরদার হবে। ফিরে আসবো আপনার কাছে, আমি যাচ্ছি শিমু ভাই আপনার কাছে যে আমরা আপনাদের যেহেতু ক্যাপাসিটি রিডিউস করছেন, অ্যাট দ্য সেম টাইম মানে স্টাফ হয়তো রিডিউস করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনাদের খদ্দেরদের বা কাস্টমারের কনফিডেন্স ইজ এন ইস্যু। বাট শুধু রেস্টুরেন্টের সঙ্গে না, রেস্টুরেন্ট কর্মচারী না, রেস্টুরেন্টে যারা সাপ্লায়ার আছে, বিভিন্ন জিনিস যারা সাপ্লাই করছে, মশলা কিংবা মাংস কিংবা সবজি, যারা যেই জিনিসটা সাপ্লাই করছে, সুতরাং তাদেরও কিন্তু একটা ইম্প্যাক্ট হচ্ছে। তো হোয়াট এক্স্যাক্টলি আর ইউ অ্যাকচুয়ালি থিঙ্কিং, যে আপনারা ভিন্নভাবে কি করার কথা ভাবছেন? আমরা বেসিক্যালি হোয়াট ইট ইজ নক অন এফেক্ট এক জায়গায় শুরু হলে সব জায়গায় ফিল করা হয়। সো আমাদের যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফেস্টিভ্যাল আওয়ার প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমরা এখন যে সময়টুকু পাস করতেছি এই সময়টুকু হচ্ছে গিয়ে সার্ভাইভ করার জন্য আমরা ইয়ে করতেছি। সো বেসিক্যালি হোয়াট উই আর ট্রাইং টু ডু অ্যাজ অ্যান অর্গানাইজেশন, আমরা যেটা করতেছি ওইটা হচ্ছে উই আর ট্রাইং টু বি লাইক উই স্টার্টেড লাস্ট উইক অন ওয়েডনেসডে। আমরা প্রতি জোন হিসাবে সেক্টর হিসাবে গিয়ে যেটা করেছি, and we are going out, let's say we was in Surrey 2 days ago, আমরা যেখানে ছিলাম ওইখানে প্রচুর রেস্টুরেন্টের সাথে আমরা বসেছি। we wanted to find out to help them how and when. So there's few things that we are targeting. One is যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এখন হচ্ছে গিয়ে কাস্টমারদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড করা যায়, ওইটা আমরা আমাদের মেম্বার যারা আছে তাদেরকে সাপোর্ট করতেছি। আরেকটা যেটা হচ্ছে গিয়ে অনলাইন মার্কেটিং এর ব্যাপারে, বিকজ এভরিথিং slowly it has moved towards it, but আমাদের যে রেস্টুরেন্ট সেক্টর বা আমাদের যে ইন্ডিয়ান বা বাংলাদেশ রেস্টুরেন্ট সেক্টর এখনো অতটুকু ইজ নট গন টুয়ার্ডস এ অনলাইন সেক্টর, স্পেশালি দি মার্কেটিং সেক্টর, মিডিয়া মার্কেটিং যেটা হয় অনলাইনে, সোশ্যাল মার্কেটিং। সো বেসিক্যালি উই আর ট্রাইং টু sort of like doing sort of like workshop আমাদের নর্থহ্যাম্পটনে আছে নেক্সট ওয়েডনেসডেতে। সেইভাবে আমরা ওয়ার্কশপ করতেছি টু বিল্ড the confidence of our restaurant owners so that they can pass on the confidence to the consumer. এটাই আমরা recently I think that's going to be the way forward. That's going to be the way forward. The only way forward it is obviously আরেকটা যেটা হবে গিয়ে যখন ফার্লো স্কিমটা শেষ হয়ে যাবে তখন it's going to be total different. তখন সরকার কি অ্যাপ্রোচ নিচ্ছে না নিচ্ছে, এটা আরো যেটা আমরা করে আসছি যে বেসিক্যালি আমরা সবই রেস্টুরেন্ট ওনার্স যারা বা আছে সবাই বাউন্স ব্যাক লোনের সুবিধাটা নিয়েছে। দিস ইজ গোয়িং টু হেল্প কোয়াইট আ লট টুয়ার্ডস দি আসবো আপনার কাছে শিমু ভাই একটু জানতে চাইবো। আমি আপনার তার আগে লুৎফুল ভাই আপনার কাছে একটু জানতে চাইছি যে আপনারা এই বিমানের ভাড়ার যে ব্যাপারটি, সেই ব্যাপারটি নিয়ে সরকারের সঙ্গে বা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা বিমানের এটা বোধহয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় মূলত দেখেন তাদের সঙ্গে কতটা যোগাযোগ রক্ষা করছেন বা এ ব্যাপারে কতটা আশ্বাস তারা দিচ্ছেন? আমরা ইউকে ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অত্যন্ত সুন্দরভাবে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই ফেয়ার বিষয়টা বুঝেছি। বিমানের প্রাইসটা আদার এয়ারলাইন্সের সাথে কম্পেয়ার, লোকজন যে বাংলাদেশে যাচ্ছে না তা ঠিক নয়, প্রতিদিন লোক যাচ্ছে। তো কম্পেয়ার হচ্ছে যারা বিমানে এক সময় বিমানের টিকিট নিয়ে যারা সব সময় যেত ওই কাস্টমারকে কিন্তু আমরা বিমানের সার্ভিস দিতে পারতেছি না, যেহেতু বিমানের টিকিটের দাম এত বেশি হাই। এই বিষয়টা কিন্তু বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা ডেফিনেটলি উনি ওয়ার্কআউট করতেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন যদি আমরা প্রতিটা ফ্লাইটে 50 জন প্যাসেঞ্জার নেই, তার কাছ থেকে যদি আমরা 500 টাকা
বেশি নেই, ওআরএস যদি আমরা 150 জন প্যাসেঞ্জার নেই আর এই ফেয়ারটা যদি আমরা রিডিউস করে ক্ষমতার মধ্যে নিয়ে আসি, অন্যান্য এয়ারলাইন্সের স্ট্র্যাটেজি আছে, দেখবেন আপনি ব্রিটিশ এয়ারওয়েজ বলেন, এমিরাত, ইতিহাদ, কাতার, সব এয়ারলাইন্স তাদেরা পাবলিককে আবার সাহস দিতে চাচ্ছে এয়ারলাইন্স ইউজ করার জন্য, এবং কিছু কিছু এয়ারলাইন্স অনেক প্রমোশন দিচ্ছে, প্রমোশন দিয়ে তাদের কাস্টমারকে আবারও নর্মাল পদ্ধতি নিয়ে আসার জন্য। আমরা বিমানের কর্মকর্তাকে বিশেষ করে ইউকে ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বাংলাদেশের ম্যানেজারের ভাষ্য কি? লন্ডনের ম্যানেজার তো উনি বলেন ওনার কথা, আমাদের কথা উনি নেন, নেওয়া ফরওয়ার্ড করেন। এখানে যে জিনিসটা আসলে ম্যানেজার সাহেব আমি জানি না কতটুকু আমাদের জন্য বার্গেনিং নিয়ে করতে মানে এই পর্যন্ত পারতেছেন। হঠাৎ করে বিমানের প্রাইসটা এত বেশি হয়েছে, এটা কিন্তু সচরাচর ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক। যখন আমরা এর আগে বিমানের সিলেট ইস্যুতে দেখেছিলাম, তখনও আমরা বিমানের লন্ডনের বা কান্ট্রি ম্যানেজারকে নীরব দেখেছি, তাকে কোনোভাবেই সরব কোনো অবস্থানে আমরা দেখিনি, বরং বাংলাদেশের এখানে মাননীয় হাই কমিশনার তিনি অত্যন্ত সরব ছিলেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সরব ছিলেন। তারা প্রধানমন্ত্রীর ব্যাপারটি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এনে বিষয়টি সুরাহা করেছেন। তাৎক্ষণিকভাবে আমাদের জন্য যে বিষয়টা, যেমন ডাইরেক্ট ফ্লাইট বন্ধ মানে বিমান যাওয়া বন্ধ, এইভাবে মানুষের মাথার মধ্যে চলে যায়। এখন যে বিষয়টা হয়েছে, কাস্টমার কিন্তু বাংলাদেশে যাচ্ছে কিন্তু বাংলাদেশ বিমানের ইউজ করতে পারতেছে না, আদার এয়ারলাইন চয়েস করতেই হবে। এটা কিন্তু আমাদের সময়ের দাবি। খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই বিলেতে শুধু লন্ডনে না, ট্রাভেল ব্যবসায়ের সঙ্গে কত বাঙালি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে, কতগুলো বাঙালি ট্রাভেল এজেন্ট ইউকে বিমানে ট্রাভেল এজেন্ট হচ্ছে আমরা 15টা। তার মধ্যে আপনি তো জানেন এজেন্টের সাথে সাব এজেন্টরা কাজ করে, আমরা টোটাল সাব এজেন্ট হিসাবে কাজ করে কম হলে 500টা অফিস আছে অল ওভার ইউকে, শুধু বাঙালি মালিকানাধীন, এবং অন্যান্য তো মালিকানাধীন আমাদের টিকিটটাও সেল। 500টি যদি ট্রাভেল এজেন্ট থাকে, একটি ট্রাভেল এজেন্টের সাধারণত কতজন লোক কাজ করে? মিনিমাম 4 থেকে 5 জন। তাহলে এই ব্যবসাটি যদি এই ধরনের ভবিষ্যৎ হয়, তো আমরা কত আমি আসলে আপনাকে এইটাই বলতে পারি, ট্রাভেল ইন্ডাস্ট্রির জন্য কঠিন সময় আমরা পাস করতেছি কোভিড-19 এর পরে। তারপরেও বিমানের বাংলাদেশের রুটের প্যাসেঞ্জার যারা এশিয়ান রুটের মধ্যে সবচেয়ে বেশি আমাদের কাস্টমার জন্য ঢাকা রুট অথবা সিলেট চিটাগাং রুট, এই রুটের ফেয়ারটা যদি এত বেশি ক্ষয়ক্ষমতার বাইরে যায়, আমরা কিন্তু অনেক ট্রাভেল এজেন্ট সার্ভাইভ করতে পারবো না, আমাদের জন্য কঠিন সময়। দর্শক কে রয়েছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে রয়েছেন? আমি বাক্সিয়ার থেকে কই। আর আমার প্রশ্নটা হইল কি মিঠু ভাই দিয়েছে, জি, আপনারা যে অ্যাডভার্টাইজমেন্ট করো যে সুলভ মূল্যে কার্গো পাঠাইল যায়, সুলভ মূল্য টিকিট যেখানে যাও কোনো সুলভ মূল্য নাই, এই জিনিসটা না হইলে হয় না, ই অ্যাডভার্টাইজমেন্ট তো ইগু নাম না রাখলে হয় না যে সুলভ মূল্যে কার্গো যায় এবং টিকিট মিলে, যেখানে যাও আপনি টিকিট তো সমান, না দিলেও হয় না। এই প্রশ্নটা আচ্ছা, আপনার দর্শক আপনার প্রশ্নটি রিলেভেন্ট, কিন্তু এট দ্য সেম টাইম যেহেতু আমরা আজকে এই ব্যবসাগুলো একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা চাই যে আমরা প্রবাসী বাংলাদেশিরা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াই, কারণ এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদেরই মানুষজন, আমাদেরই ভাই বোন, আমাদেরই পরিবার যুক্ত, এবং আমরা এই প্রতিষ্ঠানগুলোর পাশে থেকে প্রতিষ্ঠানগুলোর দুঃসময়ে তাদেরকে সাহস, সহযোগিতা এবং আমাদের যার অবস্থান থেকে যতটা সম্ভব সাহায্য করবার আমরা অঙ্গীকার দিতে চাই। ধন্যবাদ আপনাকে। মিঠু ভাই, আপনার কাছে আসছি যে এই কার্গো ব্যবসায় যদি খুব মোটা দাগে আপনাকে জিজ্ঞেস করি যে মানে আপনারা আগে আপনি বলছিলেন যে কত বিলিয়ন পাউন্ডের ব্যবসা দিচ্ছিলেন, তো সেই অবস্থান থেকে বর্তমানে মানে এখন কি কিছুই কার্গো পাঠানো যাচ্ছে না, নাকি কিছু পাঠানো যাচ্ছে, নাকি একেবারে শূন্য? ধন্যবাদ। আপনার ফার্স্টলি কলারের কোয়েশ্চেনের আনসারটা দেই। কলার যেহেতু আমাকে কোয়েশ্চেন করেছেন, দেখুন আমরা কিন্তু যখন 1 লক্ষ টাকা মাত্র লিখি, যখন আমরা 1 লক্ষ টাকার চেক দিই তখন লিখি 1 লক্ষ টাকা মাত্র। তো এটা হচ্ছে কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। এটা অ্যাডভার্টাইজমেন্টের খাতিরেই আমাদের লিখতে হয় সুলভ মূল্যে কার্গো পাঠানো যায়, সুলভ মূল্যে টিকিট বিক্রি করা হয়। তারপরেও যার প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা কাস্টমার বেসিসে আমরা মালের পরিমাণ অনুযায়ী আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। আশা করি কলার সন্তুষ্ট থাকবেন এই কোয়েশ্চেনের মধ্যে দিয়ে। সুলভ করার চেষ্টা করি। জি, এখন আপনি যদি দেখেন বিমান, বাংলাদেশ জাতীয় পতাকা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সিলেটের মাননীয় নেতৃবৃন্দ, সবগুলা মিলিয়ে যদি আপনি দেখেন এখানে সিলেটি মানুষের একটা
একটা সেন্টিমেন্ট জড়িত। আপনি দেখেন আমাদের বাংলাদেশের পার্লামেন্টে যদি আপনি দেখেন সর্বোচ্চ বড় পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, তারপরে আমাদের নেতা, আমাদের অতীত নেতা, সবাই আমরা ব্যবসায় ফিরে আসবো, সবাই থেকেই আপনি বুঝবেন যে আমরা সব সময়ই বাংলাদেশকে কন্ট্রিবিউশন করেছি। কার্গো ইন্ডাস্ট্রিটা হচ্ছে কমপ্লিটলি একটা সেন্টিমেন্টের ব্যবসা। আপনি দেখেন আমরা যে ব্যবসাটা বন্ধ, এটা একদম একবারেই পাঠানো যাচ্ছে না। এখন কিন্তু হাউস হোল্ড গুডস 1 কেজিও পাঠানো যাচ্ছে না। আপনি ব্রেক টাইমে যথার্থই বলছিলেন যে কোনো একটা কার্গো কোম্পানির মাধ্যমে আপনি আপনার মায়ের জন্য প্রতি উইকলি, প্রতি মান্থলি আপনি কিন্তু দুধ, নেপি, ফ্রুটস আপনি পাঠান, বিকজ অফ বাংলা সেগুলো পাওয়া যাচ্ছিল না বা ফরমালিনযুক্ত ফল পাওয়া যাচ্ছিল। সেই ওয়েতে কিন্তু আমাদের ব্রিটেনের 5 লক্ষ আমাদের গ্রাহক আমরা কিন্তু এই সুবিধাটা আমরা দিয়ে আসতাম। এখন আপনি একটু একটু লক্ষ্য করেন যে স্বভাবতই ব্রিটেন সরকার যদি কার্গোটার উপরে রেস্ট্রিকশন চালু করত, আমাদের কোনো দুঃখ ছিল না। আমাদের দুঃখটা এই জায়গায়, আপনি আমাদেরকে, আমি অল ব্রিটিশ বাংলাদেশি কার্গো অ্যাসোসিয়েশনের আমাদের প্রেসিডেন্ট সাহেব আসবেন নেক্সট সেগমেন্টে, আমাদের চেয়ারম্যান সাহেবের ওনার মায়ের অসুস্থতার জন্য আসতে পারেন না, ওনার মা আইসিইউয়ে ছিলেন, আপনারা সবাই ওনার মায়ের জন্য দোয়া রাখবেন, ওনার মায়ের 90 ইয়ার্স। আর আমাদের চেয়ারম্যান তো জানেন আমরা মনিরা আহমেদ। সো আমাদের প্রেসিডেন্ট নেক্সট সেগমেন্টে আসবেন, আরও উনি প্রেসাইজলি বলবেন আপনাদেরকে। সো আমি যে জিনিসটা বলবো যে এই যে কার্গো আমরা ছাড়তে পারতেছি না, এটা কেন? আমাদের সরকারের কাছে আমরা এই মেসেজটা দিতে পারতেছি না কেন যে আমাদের বাংলাদেশের আমরা কিন্তু কেন পারতেছি না, সেটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। ব্যর্থতাটা এই জায়গায় 16 বছর ধরে, আমি কিন্তু নতুন ইয়াং জেনারেশনের বিজনেসম্যান, আপনি দেখেন আমার বয়স 2 বছর বিজনেস ইন্ডাস্ট্রিতে। একটু জানতে চাচ্ছি যে আপনারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা এই আইনটি সংশোধন করতে পারে বা এই আইনটি পার্লামেন্টে নিয়ে গিয়ে সংশোধন করার সুযোগ যাদের রয়েছে, তাদের সঙ্গে কেন যোগাযোগ করছেন না? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। বিমান চালু হয়েছে 30th of জুন থেকে, তার মধ্যে 1 মান্থ গিয়েছে, আমরা নেগোসিয়েশন করার চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের রাজস্ব বোর্ডের সঙ্গে। আইন একটা বড় পরিকল্পনার জিনিস, আমরা 2016 এর আইনটাকে ওই জায়গায় রেখে দিতে চাচ্ছি। আমরা চাচ্ছি যেহেতু 100 বছর পর প্যান্ডামিক এসেছে এবং এটা কতদিন রান করবে আমরা জানি না, তো সংশোধনের চেয়েও আমরা যদি নতুন একটা কিছু এসআর এর মাধ্যমে অথবা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আমরা যদি নতুন একটা লো রেমিটেন্স আকারে, কারণ বাংলাদেশে এখন স্মার্ট কার্ড আছে, আমরা স্মার্ট কার্ড দিয়ে এই দেশের মানুষ মালটা ছাড়বে, বাংলাদেশের স্মার্ট কার্ড দিয়ে নিয়ে যাবে। আমি আশা করব আপনাদের কমিউনিটির যারা আছেন, আপনাদের সাংবাদিক মহলে যারা আছেন, মিডিয়া আমাদেরকে ট্রিমেন্ডাস হেল্প করেছে আমাদের এই আন্দোলনের পিছনে। আমরা লাস্ট 1 উইক ধরে আন্দোলন করেছি। সেই ধরনের একটি এক্সিকিউটিভ অর্ডার, যেটা আপনি বলছিলেন যে একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে একটা সাময়িক পরিবর্তন আনা যেতে পারে, তো সেটা বাংলাদেশ সরকার কেন দিচ্ছে না? দেখেন, আমরা আন্দোলন শুরু করেছি লাস্ট টুইসডে থেকে, 23rd of আগস্ট থেকে, আজকে হচ্ছে 31st of অগাস্ট। একটু ওয়েট করেন, আমরা আশা করতেছি। কিন্তু আপনাদের কার্গো ব্যবসা তো জুন মাস থেকে বন্ধ। জুন মাস থেকে বন্ধ। আমরা কাস্টমের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করেছি। আমরা ভাবছিলাম যে ভ্যাকসিন চলে আসবে, তার ভিতরে প্যাসেঞ্জার আবার নর্মাল জীবনযাপনে চলে আসবে, আমরা ওই লটাকে আবার কমপ্লাই করে মালামালগুলো পাঠাতে পারবো। যেহেতু আমরা ওইদিকে যেতে পারতেছি না এখন, আমরা আপনাদের সবার হেল্প দরকার। আপনাদের যার যার পজিশন থেকে আমি আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যার যার পজিশন থেকে, আপনাদের মিডিয়ার পক্ষ থেকে, জার্নালিস্টদের পক্ষ থেকে, আমাদের আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে, মন্ত্রী মিনিস্টার যাই আছেন, আমাদের কাস্টমারদের পক্ষ থেকে সবাই বাংলাদেশকে গ্রিট করেন, যেটা বাংলাদেশের একটু ক্ষতি হলে আমাদের কার্গো সেক্টরটা বন্ধ করে দেখ। সুমন ভাই যেটা বলছিলেন যে তার প্রতিষ্ঠানে 5 জন লোক কাজ করে বা 7 জন লোক কাজ করে, এভাবে চলতে থাকলে তার ব্যবসাটি বন্ধ হয়ে যাবে। তো আমরা যদি খুব মোটা দাগে আপনার কাছে জানতে চাই যে ব্রিটেনে কতগুলো কার্গো ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে এবং এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ক্ষতির পরিমাণ বা কত লোক চাকরি হারাবে? খুব সুন্দর ব্যবসা কোয়েশ্চেন করেছেন। আমার নিজেরই 10টা ব্রাঞ্চ রয়েছে, আমার নিজস্ব ব্রাঞ্চ রয়েছে আমার ইউকেতে 10টা। সো ব্রিটেনে আমাদের এই ব্যবসার সাথে আমাদের প্রায় 500 ব্যবসায়ী আপনার এই কার্গো ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এবং এক একটি প্রতিষ্ঠানে কতজন কর্মচারী রাফলি? আমাদের শুধু ব্রিটেনে আমরা একটা রাফ আইডিয়া করেছি যে 2000 এমপ্লয়ি। আমি আমার প্রেস কনফারেন্সেও বলেছি 2000 এমপ্লয়ি বর্তমানে ভেরি স্ট্রাগলিং, বিকজ অফ যারা টিকিট করতে পারতেছে না, তারা রেমিটেন্স ছাড়া আর কোনো উপায় নেই, টিকিটও পাচ্ছে না, কার্গো পাচ্ছে না, তারা চলবে কিভাবে? সো আমরা এটাই চাচ্ছিলাম যে প্লিজ আপনারা আমাদেরকে সাহায্য করেন। অল ব্রিটিশ বাংলাদেশি অ্যাসোসিয়েশন, এটা কারো ব্যক্তি স্বার্থে নয়, এটা সমগ্র ব্রিটেনবাসীর স্বার্থে। আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে এই আবেদনটা পৌঁছে দেন যে বাংলাদেশের ক্ষতি হয় না। আপনি দেখেন আপা, যখন বিমানে মালটা যায় তখন কিন্তু বিমান সব সময় বলে লস, বিমানে দাঁড়ানো মানেই লস। সো বিমান বলে লস। বিমানে যখন আমরা কার্গোটা দিই তখন বিমানে আমরা ফুয়েল কন্ট্রিবিউশন করতেছি। যখন বাংলাদেশের সিলেটে যায় মালটা নামে, সিলেট এভিয়েশন কর্তৃপক্ষকে আমরা মালটা একটা সারচার্জ দিচ্ছি, তারপরে কাস্টমকে দিচ্ছি, তারপরে আমাদের সিলেটের এমপ্লয়ি, তারপরে সুন্দরবন কুরিয়ার, বাংলাদেশের যতগুলা কুরিয়ার কোম্পানি 64 ডিস্ট্রিক্টে আমাদের এই ব্রিটেন থেকে মালগুলা যায়।
সো আমরা কোথায় কন্ট্রিবিউশন করি নাই। সো আমি আপনার মাধ্যমে এটাই বলবো, তাহলে যে- আমরা দর্শকরা নিশ্চয়ই এখন এই প্রশ্নটাই ভাবতে পারে যে যেখানে দেশের এত লাভ এবং সেক্ষেত্রে এই ব্যবসাটিকে গলা টিপে হত্যা করবার এই পরিকল্পনা বা এই ধরনের পদক্ষেপ বাংলাদেশ সরকার কেন নিচ্ছে? আবারও বলতে হয় যে দেখেন, যুদ্ধ হয়েছে ৭১-এ। আমার মনে হচ্ছে যে এখানে কোনো স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল এখানে জড়িত, এখানে কাজ করছে। তো যার দরুন আমার মনে হয় এটা সম্ভব হচ্ছে না। সো আমরা অচিরেই এর মূল উৎপাটন করব এবং আমরা কার্গো ব্যবসায়ী এই ব্রিটেন থেকে আমরা আবার সচ্ছলভাবে চালু করব। আসবো আপনার কাছে। Thank you. আমাদের সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে এই পর্বের। আমরা আগামী পর্ব নেক্সট সেগমেন্টে আমরা নতুন আরেকজন অতিথিকে নিয়ে আসব। তো আমি মিঠু পালকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি আজকের আলাপচারিতার শেষ অংশে। আমরা বিলেতে বিভিন্ন ব্যবসা, বিশেষ করে বাঙালি অধ্যুষিত যে ব্যবসাগুলো, সেই ব্যবসাগুলোর ভবিষ্যৎ এবং চ্যালেঞ্জেস নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে কেটারিং ইন্ডাস্ট্রি নিয়ে বা কেটারিং ব্যবসা নিয়ে কথা বলবার জন্য রয়েছেন আবিদুর রহমান শিমু আমার বাঁয়ে। একেবারে ডানে আমাদের সঙ্গে এইমাত্র যোগ দিয়েছেন মোহাম্মদ মিজানুল হক, প্রেসিডেন্ট অল বাংলাদেশ কার্গো এজেন্ট। ধন্যবাদ মিজান ভাই। এবং রয়েছেন লুৎফুর রহমান সাইদ, তিনি ট্রাভেল ব্যবসা নিয়ে কথা বলবার জন্য। তিনি নিজে একজন প্রতিষ্ঠিত ট্রাভেল ব্যবসায়ী এবং সেই প্রসঙ্গেই কথা বলছেন। আমরা ফিরে যাচ্ছি জনাব মিজানুল হক আপনার কাছে। এই প্রথমত জানতে চাইব, এই অল বাংলাদেশ কার্গো এজেন্ট এই প্রতিষ্ঠানটি আপনারা, আমি জানি যে এই প্রতিষ্ঠানটির জন্ম খুব নতুন, তো এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আপনারা কি ধরনের লবিং সরকারের কাছে করছেন এবং আমরা প্রবাসীরা কি ধরনের সাহায্য সহযোগিতা আপনাদের এই প্রতিষ্ঠানটিকে করতে পারি যাতে করে এই লবিংটি আরো জোরদার হয়? কারণ আমরা বিরতির সময় যেটা কথা বলছিলাম যে আমরা বুঝতে পারছি না যে একটি দেশ, মানে বাংলাদেশের মতো একটি দেশ যেটা প্রবাসীরা দেশের জন্য আমাদের ভালোবাসা, দেশের জন্য আমাদের দরদ সবসময় প্রখর এবং প্রবল। তো সেক্ষেত্রে কার্গো ব্যবসার মাধ্যমে আমরা যখন এতটা রেমিটেন্স পাঠাচ্ছি এবং কার্গো ব্যবসার সঙ্গে এদেশে এত বাঙালির ভবিষ্যৎ জড়িত, সুতরাং মানে এই ব্যবসাটি বন্ধ হয়ে গেলে বাংলাদেশ যেমন ক্ষতির সম্মুখীন হবে, বিলেতে প্রবাসী বাংলাদেশিরা ক্ষতির সম্মুখীন হবে। তো সেক্ষেত্রে একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যদি এই সমস্যাটির সমাধান করা যায়, তো সেক্ষেত্রে কেন এই সমস্যাটির সমাধান করা যাচ্ছে না? আমি জানি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রায়ই আমার অনুষ্ঠান দেখেন এবং আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা আপনার লিডারশিপ দেখেছি যখন বিমানের সিলেট ফ্লাইটটি বন্ধ হয়ে গেছিল, এবং আমরা আশা করব যে আপনি আমাদের সঙ্গে এই ব্যাপারটি নিয়ে সরকারের সঙ্গে কথা বলবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং এই ব্যাপারটি সুরাহার করার ক্ষেত্রে আপনার লিডারশিপ আমরা আবারও দেখতে চাই। ধন্যবাদ উর্মি আপা আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আজকের আপনার এই অনুষ্ঠানে। আমি প্রথম আপনার কোয়েশ্চেন আনসার দেওয়ার আগে জাস্ট আমি একটু কারেকশন করতে চাচ্ছি যে মিঠু ভাই একটু আগে বলে গিয়েছেন যেটা আন্দোলন, আসলে এটা আমাদের আন্দোলন না, এটা আমাদের প্রবাসী কমিউনিটির ডিমান্ড। আমরা ডিমান্ডটা নিয়ে যাচ্ছি সরকারের কাছে, আপনাদের দাবি, আমাদের দাবিটা আমরা সরকারের কাছে উত্থাপন। বাট আপনি যেটা বলেছেন, যেটা আমাদের সংগঠন মাত্র 1 সপ্তাহ হয়েছে আমাদের জন্ম, সরকার কেন করেনি, আসলে আমরা সরকারকে দোষী করতে পারবো না, কারণ এত বড় একটা প্যান্ডামিকের জন্য মধ্যে বাংলাদেশের মতো একটা দেশ যখন ইংল্যান্ড আমেরিকার মতো কান্ট্রি হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ কার্গো বাংলাদেশ সরকারের কাছে এখন আমরা হাইলাইট করতে পারিনি এটার সাথে কেমন ইনভলভমেন্ট আছে। আমাদের যে 10,000 স্টাফ ফ্রম বাংলাদেশ যে এটার সাথে ইনভলভ আছে, আমরা কিন্তু এই জিনিসটা হাইলাইট করতে পারিনি। সরকার এই জিনিসটা নোটিস করতে পারেন নাই বা আমরা তাদেরকে হাইলাইট করতে পারি, এটা আমাদের ব্যর্থতা, আমরা কার্গো ব্যবসায়ীদের ব্যর্থতা। এই ব্যর্থতা আমরা যাতে কভার করতে পারি, এই জন্যই আসলে আমাদের এই সংগঠনের জন্ম। এই জন্য আমরা যে জিনিসটা সরকার হয়তোবা সরকারের যারা বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন, বিশেষ করে কাস্টমস ডিপার্টমেন্টে, তারা হয়তোবা জিনিসটা আমাদের রুলসটা অনেক পুরনো রুলস, যেটা আমাদের যাত্রীদের প্রবাসী যাত্রীদের জন্য যে রুলসটা আছে, এটা আমার মনে হয় বেস্ট রুলস আমি বলবো যে কোনো কম্পেয়ার টু এনি আদার কান্ট্রি। এই ফ্যাসিলিটিসটা আমাদের প্রবাসীরা পাচ্ছেন। বাট এখন যেহেতু প্রবাসীরা যাইতে পারতেছেন না, এয়ারলাইন্স
কোনো প্লেন খালি যাচ্ছে, প্রতিটা এয়ারলাইন্সে খালি যাচ্ছে, বাংলাদেশের প্রবাসীরা যাচ্ছেন না। কিন্তু তাদের যেভাবে একটা আমাদের প্রবাসীরা অলওয়েজ আমরা আমাদের দেশের প্রতি যে টান, আমাদের আত্মীয় স্বজনের সাথে যে আমরা যে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টটা যে আমরা প্রকাশ করতে চাচ্ছি, শুধু যে আমরা রেমিটেন্স পাঠাচ্ছি তা না, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যে গিফট পাঠাতে চাচ্ছে, এই গিফটটা পাঠানোর যে মাধ্যমটা কার্গো আমরা এখন বন্ধ হয়ে যাওয়াতে একটা স্লাইটলি একটু চেঞ্জ, রুলসের একটা চেঞ্জ, এই রুলসটা আমাদের হয়তো বা কাস্টমস আগে এই জিনিসটা নোটিস করেননি। তো আমরা এই জন্য আমরা চাচ্ছি, আমরা লাস্ট উইকে আমরা হাই কমিশনার মহোদয়ের সাথে দেখা করেছি, উনি ভেরি হেল্পফুল, উনি বলেছেন আমাদেরকে হেল্প করবেন, এবং দিস উইক আমরা ওনাকে আরো কিছু ইনফরমেশন দিচ্ছি। এবং আমরা জানি যে ওই গত ইস্যুটিতেও ওই সিলেট ডাইরেক্ট ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার ইস্যুতে আমাদের মাননীয় হাই কমিশনার যথেষ্ট সরব ছিলেন। জি বলুন। হ্যাঁ, আমি এই জিনিসটা বলছি, আমরা চাচ্ছি এই যে আমাদের ইনফরমেশনটা আমরা পাস করতে চাচ্ছি সরকারের কাছে, যেটা বিভিন্ন দেশের রুলসটা আমরা চাচ্ছি, বিশেষ করে আমাদের নেইবার কান্ট্রি ইন্ডিয়া, যেভাবে এখানে প্রবাসী ইন্ডিয়ানরা খুব সহজে তাদের আত্মীয় স্বজনের কাছে মালামাল পাঠাতে পারেন তাদের কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়া। আমাদের বাংলাদেশের, আপনি হয়তো বা জানেন, বাংলাদেশের যে ভোটার আইডি কার্ড সিস্টেম ভেরি স্ট্রং অনলাইন প্ল্যাটফর্ম একটা আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের সরকার যদি এই ধরনের একটা যেটা মানে একটা অ্যাসার একটা ঘোষণা করে যদি বলেন যে এখন কেউ যদি চাচ্ছেন তাদের রিলেটিভকে পাঠাবেন, কাস্টম সেটা ভেরিফাই করবে এগেনস্ট ইজ ভোটার আইডি। সো যাতে এখানে সরকার এটা থিঙ্ক করতে পারেন যে এটা বিজনেস ওয়াইজ হয়তো বা অনেকে বিজনেস প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারে ভাইয়ের নাম করে, তো সরকার সেখানে ভেরিফিকেশন করবে, তাদের একটা সার্টেন একটা রুলস একটা ইমপ্লিমেন্ট করতে পারেন, মিনিমাম একটা রুলস যেটা সব দেশে আছে। ইন্ডিয়াতে আপ টু 5,000 রুপি পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না। তো ইংল্যান্ডে আপনি কোনো কিছু ইংল্যান্ডে নিয়ে আসে আপনার 18 পাউন্ড পর্যন্ত আপনি কোনো ট্যাক্স দিতে হয় না। তো এই ধরনের কিছু আমরা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা সরকারের বিভিন্ন লেভেলে আমরা চেষ্টা করতেছি, আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায়, সাইদ ভাই উনিও চেষ্টা করছেন, সো বিভিন্ন আওয়ামী লীগের নেতারা আমাদেরকে সহযোগিতা করছেন, কারণ এটা শুধু যে আমাদের বিজনেস না, এটা একটা কমিউনিটি ম্যাটার, কমিউনিটির একটা ইমোশন অ্যাটাচ উইথ দিস বিজনেস। অবশ্যই, কারণ প্রবাসী আমরা যারা এখানে রয়েছি, যেটা একটু আগে মিঠু ভাই বলছিলেন যে এখানে যদি 2,000 বাঙালি কর্মচারী তারা চাকরি হারান, তারা বেকার হয়ে যান, তো এটার এফেক্ট তো আরো 4,000-5,000 পরিবারের উপরে পড়বে। লুৎফর ভাই, আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে আমার দর্শকদেরও নিশ্চয়ই খুব সাধারণ প্রশ্নটি মাথায় আসে যে যেখানে এমিরেটস কিংবা টার্কিশ এয়ারলাইন্সের মতন কিংবা কাতার এয়ারলাইন্সের মতন এয়ারলাইন্স, যেখানে বাংলাদেশে 6-7টি ফ্লাইট থাকছে, এই মুহূর্তে তাদের করোনা ভাইরাস সপ্তাহে 6টি ফ্লাইট, সপ্তাহে 6টি ফ্লাইট এমিরেটস যদি দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান যেখানে আগে 7টি ফ্লাইট ছিল, তারা কেন এখন পর্যন্ত একটিতেই রয়েছে? অর্থাৎ মার্কেটটা নিয়ে নিচ্ছে টার্কিশ এয়ারলাইন্স কিংবা কাতার। আমি আসলে একদম আমিও নিজে আমার এই প্রশ্ন সবসময় জাগে। ঢাকার মার্কেট এমিরেটসে দখল করতেছে, ইতিহাদে দখল করতেছে, কাতার এয়ারলাইন্সে দখল করতেছে, টার্কিশ এয়ারলাইন্স দখল করতেছে। ওয়ারেজ আমার প্যাসেঞ্জার, আমরা যারা বাংলাদেশের প্যাসেঞ্জার, আমাদের দেশীয় ক্যারিয়ারে যাওয়ার জন্য কোনো অ্যাড দিতে হয় না, সরাসরি কিন্তু সবাই জানে বাংলাদেশ বিমানে যাবে এবং প্যাসেঞ্জারও রয়েছে। তার মূল কারণটা যেতে হবে কেন যেতে পারতেছে না, তবে কেন? এটার সহজ উত্তর হচ্ছে বিমানের টিকিটের ফেয়ারটা এত বেশি এক্সপেন্সিভ। এটা আসলে অনেকের মানে আমরা যারা ক্ষয় ক্ষমতার বাইরে, যারা প্রবাসীরা, এক্সপেন্সিভ তো একটা অবশ্যই একটা মুখ্য বিষয়, কিন্তু পাশাপাশি যখন আমি দেখছি যে আমার ফ্লেক্সিবিলিটি আছে, আমি সপ্তাহে যে কোনো দিন যেতে পারবো বাংলাদেশে, ওয়ারাজ বিমানে গেলে শুধু একটি দিন অর্থাৎ রোববার আমাকে যেতে হবে। আমরা আসলে আপনার প্রোগ্রামের মাধ্যমে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা ইমেল করেছি এবং বিমানের মাননীয় মন্ত্রী এবং এমডির সাথে আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি এবং ওনাদেরকে আমরা বিষয়টা বুঝাইছি। লন্ডনের বিমানের কান্ট্রি ম্যানেজার, তার কি ভাষ্য, তিনি কি বলছেন যে সপ্তাহে কেন একটি মাত্র ফ্লাইট? আমি মনে করি বিমানের কান্ট্রি ম্যানেজার জনাব হারুন সাহেব আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আসে ওনার বক্তব্য উনি রাখলে ভালো হবে। তবে আমাদের বক্তব্য হচ্ছে আমরা এই মুহূর্তে 4টা ফ্লাইট, যে 4টা ফ্লাইট ছিল, যদি আমাদেরকে 4টা ফ্লাইট নাই দিত, মিনিমাম 3টা ফ্লাইট দিলে আমরা আশ্বস্ত করতে পারি আমাদের প্রবাসী প্যাসেঞ্জাররা এমিরাত, কাতার এয়ারলাইন ইউজ করবেন না, যেহেতু সপ্তাহে একটা ফ্লাইট। এখন আপনার ইমার্জেন্সি কাল পরশু যেতে হবে, আপনি তো 7 দিন তো আর অপেক্ষা করবেন না, আর 7 দিন অপেক্ষা করে 1300 পাউন্ড দিয়ে বাংলাদেশ বিমান ইউজ করা থেকে আপনি অল্টারনেটিভ রুট আছে, অন্য রুট ইউজ করবেন। আমি কমন একটা জিনিস বিশ্বাস করি, আজকাল ইকোনমিক পলিসিতে এয়ারলাইন্সগুলো তাদের নানান স্ট্র্যাটেজি চেঞ্জ করতেছে।
আছে, কিছু কিছু প্রমোশন ফেয়ার দেয়। ব্রিটিশ এয়ারওয়েজ আপনি যদি এখন জেএফকে তে যান দেখবেন অনলি 490, আপনি যদি ব্রিটিশ এয়ারওয়েজ, আমেরিকান এয়ারলাইন্স, আদার এয়ারলাইন্স ইউজ করেন হাফ প্রাইস, বিকজ তারা কাস্টমারকে চেষ্টা করতেছে কোভিড-19 এর পরে তাদের ফেয়ারটা রিডিউস করে কাস্টমারকে আবার ব্যাক টু নরমাল কনফিডেন্সটা ফিরে আনতে। আমি বিশ্বাস করি আমরা যারা ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী, আমরা আসলে আমাদের কথা আপনাদের মাধ্যমে, আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে প্রবাসীর সকলকে নিয়ে আমাদের কথা বলতে চাচ্ছি। ইউকে বাটা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? আপনারা কি নীরব নিশ্চুপ? নো, আমি একজন জেনারেল সেক্রেটারি ইউকে বাটার। আমরা সর্বোচ্চ মহলে আমাদের কথা আমরা স্পষ্ট বলে দিছি এবং আমরা ফিগারটা দিছি কত বছর আমরা কত ব্যবসা করেছি, এই বছর আমাদের ব্যবসা কত। ওয়াইরাজ এই বছর যে পরিমাণ আমরা রান করতেছি, আমরা 3.6 মিলিয়ন ব্যবসা হবে। লাস্ট ইয়ার আমরা ব্যবসা দিয়েছি 29.5 মিলিয়ন। তার আগের বছর আমরা স্ট্র্যাটেজি ব্যবসা দিয়েছি 2014-তে আমরা ব্যবসা দিয়েছি 44 মিলিয়ন। ওয়াইরাজ 2016-18 আমরা ব্যবসা দিয়েছি 48 মিলিয়ন। আপনি বুঝতেছেন বাংলাদেশ বিমানের টিকিট সেল করে, বাংলাদেশ বিমানের টিকিট পাওয়া অসম্ভব ছিল, 6 মাস আগ থেকে টিকিট নিতে হতো। এবং এমন বিষয়টা বিমানে যাওয়া মানে আনন্দেরও ব্যাপার ছিল, আমি দেশে যাবেন বিমানে যাবেন, এই বিষয়টা কিন্তু মাথায় রেখে কাস্টমাররা কিন্তু এখানে অনেক কাস্টমার আপনাদের মতন দর্শকরাও বুঝতে পারছেন না এই বিষয়টির পিছনে কি কারণ কাজ করছে। আমি আসছি শিমু ভাই আপনার কাছে। সেপ্টেম্বরের পর থেকে এই রেস্টুরেন্ট ব্যবসায়ী বা রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন অন্যান্য যে সমস্ত ব্যবসাগুলো রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে আপনি কমেন্ট করছিলেন যে ইউ আর লুকিং অ্যাট মোর সাপোর্টিং দ্য রেস্টুরেন্টস টু লুক অ্যাট হ্যাভিং দেয়ার মানে প্রোডাক্ট পাবলিসাইজড থ্রু অনলাইন। কিন্তু সেক্ষেত্রে আরও একটা যেটা বিষয় আপনি একটু টাচ করেছিলেন যে সরকার কি ধরনের সাহায্য দেবে সেটাও একটা, বা সরকার কি ধরনের প্রণোদনা দিতে পারে এই রেস্টুরেন্ট ব্যবসাকে সচল রাখার জন্য কিংবা আরও একটু সচল রাখার জন্য, সে ব্যাপারে আমরা অর্থাৎ প্রবাসীরা আপনাদের এই ব্যবসাটিরকে কি ধরনের সাহায্য করতে পারি? মানে আমার যেটা আমি জানতে চাচ্ছি যে ধরেন লোকাল এমপিদের সাহায্যে কিংবা লোকাল যারা পলিটিশিয়ানস রয়েছে তাদের মাধ্যমে সরকারের উপর কি ধরনের চাপ সৃষ্টি করা যেতে পারে যে এই ব্যবসাটিকে আরো মানে জিইয়ে রাখার জন্য। না হলে রেস্টুরেন্ট ব্যবসা বন্ধ হয়ে গেলে বা রেস্টুরেন্ট ব্যবসার ক্ষতি মানে প্রবাসী বাংলাদেশিদের প্রতিটি ঘরে ঘরে তার ইম্প্যাক্ট হবে। আমি আসবো শিমু ভাই, আমাদের একজন দর্শক রয়েছেন তার সঙ্গে কথা বলে। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে গত রবিবারে মানে গতকালকে আসছি। জি ঠিক আছে, আমার টিকিট আমি রিটার্ন টিকিটে গেছিলাম, আমার আবার কথা আছিল মেতে, তো করোনার জন্য দিছে না। যখন জুন না জুলাই খুললো আমরা অফিসের সাথে যোগাযোগ করলাম টিকিটের জন্য, তারা কোনো তারিখ দেয় না। আমি দুঃখটা এর জন্যই প্রকাশ করতেছি যে শুধু আমি নাই, ভুক্তভোগী বাংলাদেশের বিমানে গিয়া অনেক মানুষ আছে, তারা টিকিট দেয় না। আমরা ট্রাভেল এজেন্সি গেলাম, যাওয়ার পরে ট্রাভেল এজেন্সি হয় তারা যে নতুন টিকিট আছে নতুন টিকিটে যাইবি, কিন্তু হয়েছে যে আমার টিকিট রিটার্ন আছিল। ঠিক আছে, হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি ভাই, আপনাকে একটু আপনার বক্তব্যটা সংক্ষিপ্ত করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্তই করবো। আমি শাহিদ ভাইরে বলছি। শাহিদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি, আসসালামু আলাইকুম। কলার আপনার কথা শুনতেছি আমরা, বলেন আপনি। আচ্ছা, আমি মোহিত বলছিলাম। জি আপনার, আমাদের সময় খুব অল্প, বলুন আপনার অভিজ্ঞতা। মানে আমরা বুঝতে পারছি যে খুব নেতিবাচক ছিল। এর জন্য যে আমরা বিমানে গেছি তো বেশি পয়সা দিয়েও গেছি বা কম পয়সা দিয়ে লয় হয়ে যাই, দেশের সাপোর্টের লাগে গেছি। হ্যাঁ, আমরা তো অন্য যেও যাইতে পারতাম না, গিয়া বিমানে গেছি যাতে আমার দেশের দুইটা পয়সা পায়। এনিওয়ে, আসার সময় তো আমরা যে এরকম ব্যবহার দিছে তারা বিমানের অফিসে, যে তারা কর্মচারীর সাথে কথা কোয়া যায় না, লাগে যেমন একটা প্রেসিডেন্ট। দর্শক আমরা বুঝতে পারছি আপনার অভিজ্ঞতাটা মোটেই সুখকর ছিল না, এবং আমরা আশা করব যে বিমানের কর্তৃপক্ষ এবং বিশেষ করে বিমানের লন্ডনের কান্ট্রি ম্যানেজার তিনি অনুষ্ঠান দেখছেন এবং তিনি এ ব্যাপারে সজাগ দৃষ্টি দেবেন, এবং বাংলাদেশের যেই প্রতিষ্ঠান বা যেই কর্তৃপক্ষে যাদের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন তিনি সেটা করবেন, যাতে করে বিমানের ব্যাপারে আমাদের নেতিবাচক এই ধরনের ভাবমূর্তি আর অব্যাহত না থাকে। জি শিমু ভাই, আপনার কাছে ফিরে আসছে, আমাদের সময় খুব অল্প। হ্যাঁ, sure. Basically, 18 million people in this country are related to
রেস্টুরেন্ট সেক্টরে যারা কাজ করতেছে। সো বেসিক্যালি তাড়াতাড়ির জন্য আমরা যেটা স্টার্ট করেছি এটা হচ্ছে বাউন্স ব্যাক ক্যাটারার্স নামে আমরা ওয়ার্কশপ যেটা স্টার্ট করেছি। অন দিস ওয়ান আমরা রিফ্লেক্ট করতেছি লাইক আমাদের যে রেস্টুরেন্টরা আছে দে নিড টু ইনভেস্ট লট অফ মানি ইন মার্কেটিংয়ে। আরেকটা যেটা হচ্ছে গিয়ে ইটস ইম্পর্টেন্ট টু বিজনেস টু লঞ্চ টেক ওয়ে সার্ভিস, যাদের টেক ওয়ে সার্ভিস নাই তাদের টেক ওয়ে সার্ভিসটা অ্যাড করার জন্য। আরও যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি লার্নিং হাউ টু মার্কেট ইউর বিজনেস অ্যাজ আই সেড ইজ ভেরি ভাইটাল এটা সেক্টর। লেটিং ইউর কাস্টমার নো হাউ সেফ ইউর প্রেমিসিস অ্যান্ড স্টাফ, সেভিং ওয়াইল পারচেসিং, সো পারচেসিং পাওয়ারটা থাকবে। এগুলো নিয়ে আমরা বেসিক্যালি আমাদের যে মেম্বার্স আছে তাদের প্রতিটি এলাকাতে আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা স্টার্ট করেছি এজ আই সেড ইন সারি লাস্ট। অর্থাৎ ব্যবসাটাকে আপনারা মানে রিথিঙ্ক করছেন, রিসেল করার চেষ্টা করছেন এই রেস্টুরেন্ট ব্যবসাটাকে। আর অবভিয়াসলি গভর্নমেন্ট ইজ হেল্পিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আমাদেরও একটু করতে হবে। অবভিয়াসলি গোয়িং ফরওয়ার্ড নেক্সট যে এইটাও আজকে শেষ হচ্ছে, এরপর আরেকটাও depends on are you lobbying for furlough to be extended? Yes, we have lobbied for furlough, plus we have lobbied for bounce back loan payment next June start হবে। ওইটা আমরা চাচ্ছি আরো 1 বছরের জন্য করার জন্য। VAT যেটা হচ্ছে আপ টু জানুয়ারি পর্যন্ত, ওইটা আরো 6 মাসের জন্য আমরা করতেছি। বাট obviously I know the government are looking into it, শুধু এই সেক্টর না, because government have to look at all the sectors. Yeah, but প্রত্যেকটা sector needs to continue their lobbying. No, of course we are. So we are just waiting to hear from the government the next step. Thank you. আমাদের সময় একেবারে শেষ। আপনারা কি ধরনের লবিং করছেন গভর্নমেন্টের কাছে? আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টা যে এত বেশি কঠিন সময় আমরা পাস করতেছি, তারপরে একটা জিনিস আমরা সবসময় যেটা জিনিস লক্ষ্য করি, বিমানকে ব্যবসা দেওয়ার জন্য আমরা এখানে আসি। আমাদের কাজটাই হচ্ছে বিমানকে ব্যবসা দেওয়া। ট্রাভেল এজেন্টে যদি আমরা টিকিট সেল না করি, আমাদেরও যেমনি কমিশন আর্ন করার সুযোগ নেই, বিমানকে যদি আমরা ব্যবসা দিতে পারি, বিমান রাজ্যে সহায় করবে। যে আমি যে বিষয়টা আমি আমার মাথার মাঝে কেন আসতেছে না, হঠাৎ করে যে বিমানের প্রাইসটা এত বেশি মানে হয়েছে, এই ফেয়ারটা যেন আমি বিশ্বাস করি আমাদের প্রবাসী কাস্টমার প্রতি পূর্ণ বিবেচনা করে বিমানের ম্যানেজমেন্ট যেন বুঝতে পারে যে আমরা যদি বেশি টিকিট সেল করতে পারি তাহলে তাদের মুনাফা বেশি হবে, ওয়ারেজ আমরা যদি একটা টিকিট করি 500 বা 1000 পাউন্ড লাভ করে হবে না। আমি মনে করি আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি একটু মিজানুল ভাই আপনার কাছে আসতে যাচ্ছি। সো আপনার কনক্লুডিং রিমার্কস কি হবে? হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ এক্সপেক্ট বাংলাদেশ গভর্নমেন্ট টু, এন্ড আমরা প্রবাসীরা কি করে আপনাদের এই আন্দোলনে আরো জোরদার করতে পারি? আমরা যে জিনিসটা এখন চাচ্ছি যে সরকারকে, যে আমাদের পার্শ্ববর্তী দেশের মতো যদি আমাদের অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, অ্যাটলিস্ট ফর দ্য ইয়ার্স, কাপল অফ ইয়ার্স, যদি একটা নতুন একটা রুলস, টেম্পোরারি রুলস একটা ইমপ্লিমেন্ট করতে পারেন, যাতে প্রবাসীরা যাতে ট্রাভেল না করলেও তাদের পরিবারকে গিফট আইটেম বা সাপোর্টিং আইটেম পাঠাতে পারেন, সেই ইজি একটা সিস্টেম একটা ইমপ্লিমেন্ট। কারণ আপনাদের কাছে তো এভিডেন্স রয়েছে, আপনারা এতদিন এত পরিমাণে কার্গো পাঠাচ্ছিলেন, সুতরাং সেই পরিবারগুলো আমরা যারা প্রবাসী তারা কিন্তু এখনো সুযোগ হলে আবার সেই কার্গো পাঠাবো, এবং হয়তো বেশিই পাঠাবো যেহেতু যেতে পারছে না। হ্যাঁ, এই জন্যই আসলে এইবারে যেমন সাইদ ভাইদের প্যাসেঞ্জাররা যাচ্ছেন না, এই জন্য কিন্তু এবার ডিমান্ড আরো বেশি ছিল, বাট আনফরচুনেটলি আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি নাই তাদেরকে, এটা আমাদের ব্যর্থতা, আসলে আমাদের ব্যাড লাক। সো বাট সরকারের আসলে আমরা উপর মহলে আমরা চেষ্টা করতেছি আর তাদেরকে হাইলাইটস করা, এই জিনিসটা ছোট তাদের জন্য, বাট আমাদের জন্য বিশাল, আমাদের কমিউনিটির জন্য এটা অনেক ইমোশন অ্যাটাচ উইথ দিস। ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ। দর্শক, আমরা বিদায় নিচ্ছি আজকের মতন। তবে বিদায় নেবার আগে অবশ্যই আমরা আমাদের যার অবস্থান থেকে রেস্টুরেন্ট ব্যবসায়ীকে কিভাবে সাহায্য করতে পারি সে ব্যাপারে আমাদের চিন্তা করার প্রয়োজন আছে। পাশাপাশি আমাদের যার অবস্থান থেকে এই কার্গো ব্যবসায়ী এবং এই বাংলাদেশি ট্রাভেল অ্যাসোসিয়েশন বা ট্রাভেল এজেন্টস যারা রয়েছেন তাদের ব্যবসাকেও বেগবান করবার জন্য আমাদের যার অবস্থান থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করা, কিংবা আমাদের পরিচিত লোকজন, আমাদের স্থানীয় এমপি বাংলাদেশে যদি পরিচিত থাকে, কিংবা সাধারণ প্রবাসী হিসেবে আমরা সরকারের ওপর আমরা একটা দাবি জানাতে পারি এই ব্যবসাগুলোর পাশে দাঁড়িয়ে। কারণ আমাদের প্রত্যেকেরই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই ব্যবসাগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে, সুতরাং তারা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো। বিদায় নিচ্ছি আজকের মতন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।